গতকাল সন্ধ্যার পর থেকে একটা কৌতূহল ফেসবুকে মাথাচাড়া দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারা তাদের প্রোফাইলে 31 ডিসেম্বরকে টার্গেট করে নানান রকম কথা, নাও অর নেভার, তারপর ধাপে ধাপে আসতে শুরু করলো। আমরা এর আগে কৌতূহল তৈরি হলো যে কি হতে যাচ্ছে টিজারের মতো অ্যাডভার্টাইজমেন্টের। আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয়, আজকে 5 মাসে আমরা কি দেখেছি? নিয়ার অ্যাবাউট 1000 মানুষ, মায়ের সন্তান মারা গেছে। একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 1000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের একাধিক মিডিয়া। সম্প্রতি দেশটির গণমাধ্যমের এমন অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই। এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। শেখ হাসিনাকে ফেরত দেব না, আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে জয়দীপ সঙ্গে আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করব আমরা, মোদির সঙ্গে শেখ হাসিনা আরে আবার মোদি। বর্তমানে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে এবং ফেসবুকে ঝড় বইছে। সেটি হলো কি হতে চলেছে 31শে ডিসেম্বর। প্রিয় দর্শক, আজকে কয় তারিখ? 29 তারিখ, 30, 31, আর মাত্র 2 দিন। তো 2 দিন পর আসলে কি হতে চলেছে? কি ভয়ঙ্কর কিছু? তো সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, আসলে কি হতে চলেছে। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মিজানুর রহমান আজহারি পেকুয়াতে একটা মাহফিল করেছে। 5 বছর পরে প্রথম মাহফিল বলতে পারেন দেশের। তো সেই মাহফিল থেকে ভারতকে একদম স্টেট কাট হুঁশিয়ারি দিয়েছে। ভারত যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, আমি কথা বাড়াবো না ভাই, যেহেতু ভিডিওর শুরুতে আপনারা কয়েকটা ভিডিও ফুটেজের অংশবিশেষ দেখছেন, তো হয়তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং চমৎকার হতে চলেছে। প্রিয় দর্শক, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, এক এক করে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। গতকাল সন্ধ্যার পর থেকে একটা কৌতূহল ফেসবুকে মাথাচাড়া দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারা তাদের প্রোফাইলে 31 ডিসেম্বরকে টার্গেট করে নানান রকম কথা, নাও অর নেভার, তারপর ধাপে ধাপে আসতে শুরু করলো। আমরা এর আগে কৌতূহল তৈরি হলো যে কি হতে যাচ্ছে টিজারের মতো অ্যাডভার্টাইজমেন্টের। আস্তে আস্তে আসতে শুরু করলো যে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা সেদিন দেবেন, প্রক্লেমেশন। প্রায় সবাই, মানে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছেন তাদের প্রত্যেককে দিতে দেখেছি, এবং তারা যে পোস্টারটা শেয়ার করছেন সেখানে এক্স্যাক্টলি যেটা লেখা আছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বিপ্লব কথাটা বলা হচ্ছে এখানে। কি হতে যাচ্ছে না যাচ্ছে নানান রকম আলাপ আলোচনা আছে, এবং এর মধ্যে একটা কথা একটু যোগ করে রাখা দরকার। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি কিন্তু এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আমরা এই প্রশ্ন স্বাভাবিকভাবেই করতে পারি যে সরকারের একজন উপদেষ্টা এটা নিয়ে কথা বলতে পারেন কিনা, কারণ কি হতে যাচ্ছে, প্রক্লেমেশন হলে কি হয় না হয় সেসব আলাপ তো আমরা মোটামুটি জানি। এর আগে একটু জিনিস যোগ করে রাখা দরকার যে কিছুদিন আগে, বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল, এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি একটা সমাবেশ করেছিলেন শহীদ মিনারেই, এবং শহীদ মিনারেই তারা অনেকগুলো দাবি দিয়েছিলেন। এর মধ্যে ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, এবং সেখানে দুটো কথা বলা হয়েছিল, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা রিপাবলিক এভাবে বলি, এবং নতুন সংবিধান লেখা। আগের সংবিধান বাতিল, নতুন সংবিধান লেখা। আমি আসবো, আসলে তারা কি করতে চেয়েছে একটা ইশারা আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। জনাব হাসনাত একজনের একটা স্ট্যাটাস শেয়ার করেছেন। সো জনাব হাসনাতকে আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ব্যক্তি তিনি। সুতরাং তাকে, তিনি যেটা শেয়ার করছেন তাকে গুরুত্ব দেবো। সেই স্ট্যাটাসে যা বলা হয়েছে সেটা প্রসঙ্গেও বলবো, কিন্তু তার আগে বিপ্লব প্রসঙ্গে দু একটা কথা। আজকে বিপ্লব নিয়ে বিস্তারিত করছি না, আমি আলাদা একটা ভিডিও করবো, কিন্তু যেহেতু এখানে বিপ্লবের কথা বলা হচ্ছে, এখানকার ঘোষণাপত্র দেওয়া হবে, আমরা নিশ্চয়ই মনে করতে পারি এই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর থেকে কিছু মানুষ, খুব উল্লেখযোগ্য একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, এটাকে বিপ্লব হিসাবে বলতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন যে শহীদ মিনারে একটা শপথ নিয়ে বিপ্লবী সরকার হবে। শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এবং আমরা বড় বিপদে পড়ে যেতে যাচ্ছি সংবিধানটাকে রেখে। আমাদের মনে আছে নিশ্চয়ই, আমি এটার বিরুদ্ধে ঠিক প্রথম দিন থেকেই ফাইট করেছি, যেখানে যেখানে সুযোগ এসে আলাপ এসছে, নিজের চ্যানেলে কথা বলেছি, টিভি চ্যানেলে কথা বলেছি, কারণ এই আলাপটা খুব ট্র্যাকশন পাচ্ছিল। আস্তে আস্তে মনে হচ্ছিল যে আলাপটা আর খুব বেশি নেই, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে আমাদের মনে স্বভাবজাতভাবে প্রশ্ন আসবে যে কেন এটা করা হচ্ছে। আগে আমি জনাব হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা শেয়ার করেছেন সেটা একটু পড়ি, তাহলে আমরা খুঁজে বের করার চেষ্টা করতে পারবো। প্রক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে? রেভলিউশন বলা হচ্ছে বিপ্লব, আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রক্লেমেশন লাগবে।
এই কাজ হওয়ার দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটা অস্বস্তির খবর। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি, এটা মূলত রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে খেয়াল করি। এই যে ধরেন সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আপনাকে আমাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। ভুল আছে মানে লিখে ফেললেই তো হয়ে যায় না। যেমন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ, উত্তর হচ্ছে অবৈধ না। সংবিধানে লেখা না থাকলেও বৈধ হতে পারে এবং সেটা কীভাবে বৈধতা আনা হয়েছে তারা খোঁজ নিলেই আসলে জানতে পারবেন। আর্টিকেল 106 দিয়ে রেফারেন্স নেওয়া আছে। নট অনলি দ্যাট, ফাঁসির আসামি বানায় রাখছে নিয়মতান্ত্রিকভাবে, ইটস নট এগেইন কারেক্ট। এখন পঞ্চায়েত সংশোধনে যে অংশগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে এই ফাঁসির যে আইন নিয়ম আছে সেটাও বাতিল করা হয়েছে। সুতরাং এখন বর্তমান সংবিধানের আলোকে কেউ ফাঁসির আসামি নন। আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম। এছাড়া এই প্রোক্লেমেশন আরও কি করতে পারবে? এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কোনো এভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে না, এই সব হিসাব নিকাশ বদলানোর জন্য এই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। এর কাজ হওয়া উচিত ছিল অনেক আগেই, দেরি হয়ে গেছে মাস 5 কিন্তু তাও হচ্ছে জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 কথা আমরা এতদিন ধরে বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে, আপনারা থাকবেন তো? মানে মুজিববাদের কবর রচনা করার আলাপও করছে। মানে আমি তারা কেন জানি না এই দুটো সংগঠন মুজিববাদকে খুব সামনে আনছে। মুজিববাদ বলে একটা বস্তু আছে আমরা জানি, আমরা সেই আলোচনায় আজকে ঢুকছি না, কিন্তু শেখ হাসিনা তার লাস্ট 15 বছর মুজিববাদকে প্রতিষ্ঠিত করেছেন, ওটাকে রাখতে চেয়েছেন, ওটাকে সামনে রেখে শাসন করেছেন। কোনোভাবেই মনে করি না একটা আটারলি ডাকাতকে, মানে সব কতগুলো ডাকাত, টপ ডাকাত, মাঝারি ছোট ডাকাত মিলে একটা দেশকে ডাকাতি করেছে, ওখানে মুজিববাদ আনা হয়েছে। আমি মনে করি না, কিন্তু তারা খুব লিখছেন। অনেকেই মুজিববাদের কবর রচনা করবেন 31 তারিখ সেরকম লিখছেন। কিন্তু এখানকার জরুরি কথাটা হচ্ছে মোটা দাগে তারা আসলে এই প্রোক্লেমেশন মানে সবকিছু সংবিধান তারা যেটা আলাপ করছিলেন যে সংবিধান নতুন করে লেখা সবকিছু প্রোক্লেমেশনের আলোকে হবে এবং সংবিধানটাকে বাতিল বা স্থগিত করা হবে, ইনি অন্তত লেখেননি। কিন্তু এই আলাপটা করা হয়েছে যে যারা বিপ্লব বলছেন, বিপ্লবের সাথে সাথে এই সংবিধানের আর কোনো এক্সিস্টেন্স নেই, নতুন সংবিধান লেখা হবে, তার আগে অন্তর্বর্তী কতগুলো অর্ডারের মাধ্যমে দেশ চলবে, এই জিনিসগুলো বলা হয়েছিল। আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা একটু শেয়ার করতে চাই। জনাব হাসনাত আবদুল্লাহর সাথে আমি একটা টক শোতে ছিলাম, জনাব খালিদ মহিউদ্দিনের সাথে। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে বিপ্লবী সরকার তাদের না গড়া ভুল ছিল। এখানেও ঠিক একই টোন। আমি এই জায়গাটা আবার একটু বলছি, আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এটা কাজ হওয়ার কথা ছিল 5 আগস্ট, কিন্তু দেরিতে হইলেও এটা যে হচ্ছে এটা স্বস্তির খবর। মানে একটা বিপ্লব হয়েছে সো কল্ড, সেটা সে সময় একটা বিপ্লবী সরকার হয়নি, একটা প্রোক্লেমেশন হয়নি, সেটা 5 মাস পরে সেই প্রোক্লেমেশন দিয়ে বিপ্লবটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। মানে বিপ্লবের ইতিহাস এবং বিপ্লবীরা বিজয়ী হলে যা যা করে তার সাথে যদি মেলাই, এটা ম্যাচ করে না, আসলেই ম্যাচ করে না। যাই হোক, সব তর্ক আজকে সরিয়ে রাখি এবং আমি আবার একটা আসলে এখানে এক্সক্লুসিভ ভিডিও করিনি, অনেক ভিডিওর মাঝে কথা বলেছি। একটা গণঅভ্যুত্থানকে বিপ্লব বলার বিপদ যেখানে, সেটা হচ্ছে কেন বিপ্লব না, এটা নিয়ে আমার আর্গুমেন্টগুলো আবার বলবো আলাদা একটা ভিডিওতে খুব দ্রুতই। কিন্তু বিপ্লবের সামনে যে এক্সপেকটেশনগুলো তৈরি হয়, গণঅভ্যুত্থান সেগুলো কখনো পূরণ করতে পারে না। ফলে গণঅভ্যুত্থানকে বিপ্লব মনে করে এক্সপেকটেশনগুলো করে গণঅভ্যুত্থান থেকে যা যা পাওয়ার ছিল সে পাওয়ার পথ নষ্ট হয়, সেটা নষ্ট হওয়ার লক্ষণ দেখছি। তারপর আমি জনাব হাসনাত একটা স্ট্যাটাস শেয়ার করেছেন, সেটাই হতে যাচ্ছে, ধরে নেওয়ার কিছু নেই, আবার ফেলে দেওয়ারও কিছু নেই। জনাব হাসনাত খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমি অন্যদেরটাও দেখলাম, আর কেউ তেমন কিছু বিস্তারিত লেখেননি কি করতে যাচ্ছেন, আমরা হয়তো আরও বুঝবো এবং 31 তারিখের পর আসলে আমরা আমাদের সিরিয়াস বা ফাইনাল কথাটা বলতে পারবো। হতেই পারে যে তারা আসলে ঠিকই চান, তারা যেহেতু রাজনৈতিক দল তৈরি করছেন, এই দুটো সংগঠন মিলে তারা তাদের এক ধরনের ম্যানিফেস্টো ঘোষণা করতে পারেন। দুই ব্যাপার, একটা প্রোক্লেমেশন বলছেন তারা করবেন, সেটা করলে এটার ভিত্তিতে রাষ্ট্রকে যদি তারা এভাবে দেখতে চান তাহলে সেটা কীভাবে তারা এনশিওর করবেন। একটা সরকার আছে এবং এই সরকারটা এক্সিস্টিং কনস্টিটিউশন ফলো করে তারা থাকছেন, কিছু বিচ্যুতি হচ্ছে যেগুলো পরে র্যাটিফাই করতে হবে। তো এই সরকারটাকে নিয়ে তারা কি করবেন, নানান সব প্রশ্ন। যদি সেই সরকার তাদের এইটা না মেনে থাকে তাহলে তারা কি করবেন, অনেকগুলো প্রশ্ন। নট অনলি দ্যাট, সরকার যদি না মানে এটাকে মানানোর মতো যথেষ্ট সক্ষমতা শক্তি কি তাদের এই মুহূর্তে আছে? একই সাথে আরও অপরাপর যেসব রাজনৈতিক দল এবং সংগঠন দীর্ঘকাল মাঠে আছে, আমি স্পেসিফিকলি যদি বলি বিএনপি, তারা কি এটা মানবে, তারা কি এটা মেনে নেয়? অলরেডি নানান ক্ষেত্রে নানান জায়গায় তারা বলেছেন তারা এটা অ্যাকসেপ্ট করেন না। সংবিধান নতুন করে এটা ফেলে দিয়ে নতুন করে লেখা দূরে থাকুক, সংবিধানের সংশোধনও এই সরকারের অধীনে হবে, সেটাও তারা মনে করেন না সঠিক হবে। তাহলে বিএনপির সাথে তো তাদের স্পষ্ট, যদি তারা সত্যিকার অর্থেই সেরকম কিছু পরিবর্তন তৈরি করতে চায় তাহলে বিএনপির সাথে তাদের সংঘাত হবে, সিরিয়াস সংঘাত হবে, প্রচণ্ড অস্থিরতা হবে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই অস্থিরতার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্নটা আসলো, তাদের এই প্রোক্লেমেশন বা এটাকে নিয়ে তারা যে আউটলাইন সামনে দেবেন, রোড ম্যাপ সামনে দেবেন, সেটা কি দেশ গঠনের জন্য নাকি একটা এনার্কি তৈরি করা? বাংলাদেশে একটা এনার্কি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নানা দিক থেকে নানান চেষ্টা হচ্ছে। আমরা যদি সব একত্র করি আমরা দেখব ভারত, তারপরে শেখ হাসিনা সবাই মিলে তাদের যাবতীয় সম্পদ শক্তি সব ব্যবহার করছে। আমলাদের বিদ্রোহ, আমি সবটাকে বিদ্রোহই বলতে চাই, বিদ্রোহ সাম্প্রতিক সময় আমরা দেখেছি এবং কি ভাষায় তারা বিদ্রোহ করছেন,
কতটা স্পর্ধা তাদের হয়েছে। একই সাথে এখন তারা যদি নামেন এবং সেটা নিয়ে পরস্পরের সাথে, সরকারের সাথে বা বিএনপির সাথে বা আর কারোর সাথে যদি সংঘাত তৈরি হয়, দেশ খুবই অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। এই নৈরাজ্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় তেল আরে দেন। আমাদের চরকা আর আমাদের দুর্নীতি দেশকে করছেন না, চেনায়। ওই জঙ্গি আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক। গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা? গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম। আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কি? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ। বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, দেব না শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো, শেখ হাসিনাকে ফেরত দেব না, কাজ করে জয়দীপ। আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করব আমরা? মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে। গোটা বাংলাদেশের টিআরপি, জিডিপি সব পড়ে যায় মোদিতে আসছেন। আগে বলুন শেখ হাসিনাকে দেব না, কি করব? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যে আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 8। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশে মিছিল আপনি থাকুন ভালো করে। টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই, একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো বলেন? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এইটা কোনো কথা? দর্শক, হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত যে এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুয়া অভিযোগ তুলছে, এটা যে সম্পূর্ণ রাজনৈতিক, এটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট, এটা কোনো সন্দেহ নেই। দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী শুকরঞ্জন বালিকে যেভাবে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যে ভয়াবহ বর্ণনা আমি একটু পরে আপনাদেরকে দেবো, তার আগে বলতেছি যে এই সবই কিন্তু আসলে রাজনৈতিক। এই যে হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা যা চাইতো তাই দিয়ে দিত, এবং এই কষ্টটা আসলে ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না, এবং সেই কারণেই নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এই ভুয়া হিন্দু নির্যাতন, আবার দেখলাম একজন বক্তা বলতেছে ভারতের টেলিভিশনে যে চিকেন নেকের ওইখানে ঝটিকা অভিযান চালিয়ে বাংলাদেশের আরো জায়গা দখল করে চিকেন নেকের প্রস্থ বৃদ্ধি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ কম প্রস্থ বৃদ্ধি করতে হবে। আবার আরেকজন বলতেছে যে চট্টগ্রামটা নিয়ে নিলেই সমুদ্র বন্দর পেয়ে যাবে। এইরকম নানামুখী বক্তব্য কিন্তু তারা দিয়েই যাচ্ছে, এবং এই অখণ্ড ভারতের স্বপ্ন, বাংলাদেশ সহজে ভারত, এই ধরনের কথা তারা অনবরত বলে যাচ্ছে। সুতরাং এগুলোকে অনেকে হালকাভাবে দেখতে পারেন, হালকাভাবে যারা দেখে তাদের দোষ আমি দেবো না, আবার যারা খুব সিরিয়াসলি দেখেন তারাও দেখতে পারেন। হতে পারে এটা হালকা, হতে পারে এটা কথার ঝুড়ি, কিন্তু বাংলাদেশের প্রস্তুতি থাকা উচিত। আমাদের প্রস্তুতি কি? আমাদের সেই প্রস্তুতি নেওয়া লাগবে। এবং বাংলাদেশে এই যে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য গত 15 বছর ধরে এই যে 2014 সালের নির্বাচনে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে জোর করে নির্বাচনে নিয়েছেন, সেই থেকে শুরু করে হাসিনা যত গুম খুন করেছেন তার প্রত্যক্ষ সহযোগী হিসাবে ভারত জড়িত ছিল, এটার প্রমাণ কিন্তু একাধিক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। এবং আজকে সেরকম আরেকটা প্রমাণ আমি সেটা হচ্ছে যে দেখুন, আমার দেশ পত্রিকার খবর, গুম অবস্থায় যেভাবে ভারতের কারাগারে পৌঁছান শুকরঞ্জন বালি। এখানে লিখেছেন যে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া শুকরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার একটি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এবং অপহৃত হওয়ার পর তার সঙ্গে কি ঘটেছে তিনি তার বিশদ বর্ণনা তুলে ধরেন। ঘটনাটি ঘটে 2012 সালের 5 নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কি ঘটে তার বিবরণ হচ্ছে যে 2012 সালের নভেম্বর মাসের 5 তারিখে আমি ঢাকার কোর্টে গিয়েছিলাম। শুকরঞ্জন বালি বলতেছেন, আমার সাথে 2জন ব্যারিস্টার এবং 2জন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়।
তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলতেছিল। আমি গাড়িতে দুইজন ব্যারিস্টারের মাঝে বসাছিলাম। এই সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলেছিল যে যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোকই উনি, একই আমাদের দরকার। সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসড়ে 500 হাত দূরে অপর একটি গাড়ি তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হলো। প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকগুলো আমাকে হাঁটাতে থাকে, মানে হেঁটে হেঁটে চলতে থাকে। এই সময় আমি নিচের দিকে আমার মতো ভোগ করি। কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে কোনো আলো ছিল না, অথচ তখন সকাল 10টা-11টা বাজে, কিন্তু পুরো অন্ধকার। সুখরঞ্জন ভাই আরো বলেন যে আমাকে একটা খালি রুমে আটকে দেওয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না, ঘরে কোনো জ্বালানা বা কোনো ফাঁকা জায়গায় ছিল যা দিয়ে কোনোভাবে ভেতরে আলো আসতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত এবং পাহাড়ে আসতো, তারা নীল রঙের পোশাক পরে থাকতো। তিনি বলেন যে 2 দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় এবং সেখানে আমাকে নিয়ে জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সেই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি, মানে 71 সালে যে তার ভাই হত্যা, সেই হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি তখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো। কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধেই সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শক দেয়, নির্যাতন করে। সুখরঞ্জন ভাই আরো বলেন যে তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোক দেখানোর চেষ্টা করে। এরপর রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসা করতো এবং 3-4 জন লোক জিজ্ঞাসা করতো এবং মারধর করতো, নির্যাতন করতো। তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে। আয়না ঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয় ভয় জানতে চাই যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। জবাবে তারা বলেছিল যে আমরা তোকে তোর দেশে নিয়ে যাবো, বল তুই কোথায় নামিয়ে দিলে ভালো হবে, তুই তোর বাড়ি চিনে যেতে পারবি। তখন বলি যে আমাকে বাগেরহাটের কোথাও নামিয়ে দিলেই আমি আমার বাড়িতে যেতে পারবো। সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে মাঝে একবার ফেরিতে ওঠানো হলো, আবার নামানো হলো, সেটা আমি অনুভব করতে পারি। তিনি বলেন এক পর্যায়ে গাড়ি আবার চলা শুরু করলো। দীর্ঘক্ষণ চালানোর পর 2 জন লোক গাড়িতে ওঠে। এর কিছুক্ষণ পর 10-12 মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায়। এই সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় এবং চোখ খুলে আমাকে সামনের দিকে যেতে বলা হয়। সুখরঞ্জন ভাই বলেন যে জায়গাটা বাগেরহাট কিনা তা বুঝতে চেষ্টা করি, কিন্তু আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি যে সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়েছে তাদের কান্না করতে করতে আমি বলি যে দেখুন আমাকে বিএসএফ হাতে তুলে দিয়েন না, প্রয়োজন আমাকে মেরে ফেলেন, কিন্তু আমাকে তবুও ভারতে দিয়ে না, বলে মাটিতে পড়ে যাই। সুখরঞ্জন বলেন যে আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে আমাকে বিএসএফ এর কাছে দিয়ে আসে। এ সময় দেখতে পাই যে গাড়িতে 6-7 জন সবুজ পোশাকের পুলিশের সঙ্গে 2 জন বিজিবি সদস্য আছেন। তখন আমি বুঝতে পারি যে গাড়ি থামিয়ে যে জনকে নেওয়া হয়েছিল আগে তারা হচ্ছে বিজিবি সদস্য। সুখরঞ্জন বলেন যে বাংলাদেশের একজন নিরাপত্তা নাগরিককে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আরেকটি রাষ্ট্রের বাহিনীর হাতে তুলে দেয়, এটা তো আমাদেরও প্রশ্ন। সুখরঞ্জন বালিক কান্নাজড়িত কণ্ঠে বলেন যে আমি যেতে না চাইলে তারা জোর করে আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় এবং ভারতীয় বিএসএফ সদস্যরা কিছু জিজ্ঞেস না করি আমাকে প্রচন্ড মারপিট শুরু করে এবং বিএসএফ তারা হিন্দিতে কথা বলতেছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। তারা আমার কোনো কথা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, কিন্তু তারা আমাকে প্রচন্ড মারধর করে এবং এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিয়ে আমার হাত বেঁধে ফেলে এবং এখনো সেই হাত বাঁধা দাগ স্পষ্ট। সুখরঞ্জন বালি বলেন যে মোটা লাঠি দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আমাকে মারতেই থাকে। এতে আমি ডান হাতের কনুয়ে প্রচন্ড আঘাত পাই। এখনো আমি ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারি না এবং বিএসএফ এর মারের পর তিনি 3 ঘন্টা বেহুশ ছিলেন। দেখুন একজন হিন্দু হয়েও কিন্তু এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাত থেকে সে রেহাই পায়নি এবং বিজিবি সদস্য তাকে বাংলাদেশ থেকে নিয়ে বিএসএফ এর কাছে দিয়েছে। এখানে ব্যাপারটা দেখেন, বিএসএফ যদি সতত তাদের জিজ্ঞেস করতো যে তোমরা বিজিবি, তোমরা একটা লোককে বেঁধে নিয়ে এসে আমাদের কাছে কেন দিলা, তার মানে সে তো অবৈধভাবে প্রবেশ করেনি, তোমরা তাকে দিলা। কিন্তু বিএসএফ এর প্রতিবাদ করেনি, বরং বিএসএফ তাকে ধরে নিয়ে মারধর করেছে। তার মানে হচ্ছে যে বিএসএফ ও কিন্তু ভারতীয় সরকারের নির্দেশে এই কাজগুলো করতেছে, তার মানে এর সঙ্গে কিন্তু ভারত সরকার জড়িত। বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি যে এই বিএসএফ এর ক্যাম্পটি বৈকারি বাজার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপপুর থানা এলাকা। এরপর বসিরহাট জেলে আমাকে 22 দিন রাখা হয়। সেখানে একদিন আমাকে কোর্টে নেওয়া হয়, এরপর নিয়ে আসা হয় দমদম জেলে। সুখরঞ্জন বলেন যে দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দীকে আমি দেখি, সে আমাকে চিনতে পারে এবং আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমাকে জড়িয়ে ধরে বলে মামা তুমি বেঁচে আছো, আমরা তো জানি তুমি মারা গেছো। সেই ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে এবং নিকট আত্মীয়দের আমরা আমার বেঁচে থাকা এবং ভারতের দমদম জেলে বন্দী থাকার কথা জানাই। সুখরঞ্জন বলেন যে আমার বাড়ির লোকেরা ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার শাস্তি 5 বছর জেল, সর্বোচ্চ 6 মাস। 5 বছর জেল খাটার পরে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি। তিনি জানান যে দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল। সুখরঞ্জন বালি বলেন যে মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সে দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভেতর লুকিয়ে থেকে চোখে দেখেছি। সেখানে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখিনি, তখন আমি তাকে চিনতামও না। উনি আমার এলাকা থেকে নির্বাচিত 2 বারের এমপি ছিলেন। তখন আমি সাঈদী হুজুরকে জানতে পারি এবং সাঈদী হুজুর যখন এমপি ছিলেন তখন আমার মনে হতো যে আমার মায়ের কোলে আছি। সাঈদী হুজুর নিরপরাধ নির্দোষ এবং তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দিইনি। সুতরাং আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি সাক্ষ্য দিতাম না, কারণ আমি জানি সাঈদী হুজুর নির্দোষ। তিনি বলেন ভারত থেকে দেশে ফিরে আমি নিজ এলাকা ফিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারিনি। নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় ও পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয় ছিলাম। তিনি আরো বলেন যে ফিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুরে আমার বাড়ি। আমি পেশা কাঠমিস্ত্রি, যার মতো তা নিয়ে পরিমাণে ভালো চলতাম, কিন্তু সাঈদী হুজুরের মামলা সাক্ষ্য কেন্দ্র করে আমাকে অপহরণ এবং গুম করে নির্যাতন নিপীড়ন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবির সহায়তায় বিএসএফ হাতে তুলে দিয়ে টানা 5 বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয়।
অনেক ভয়াতঙ্কের পরও আল্লামা সাইদি হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত ছিলাম, কিন্তু জানাজা শেষ হওয়ার পরই আমি আবারও আত্মগোপনে চলে যাই নিরাপত্তার ভয়ে। তিনি বলেন যে আমার উপর ঘটে যাওয়া মানসিক এবং শারীরিক নির্যাতনের কারণে আমি এখন স্বাভাবিক হতে পারিনি, নিজ পেশায় ফিরে যেতে পারিনি, ফলে আমি আর্থিকভাবে অনেক কষ্টে আছি। তো এই হচ্ছে কি অবস্থা। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই গুম খুন নিয়ে, অপহরণ নিয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার, তার নাম দিয়েছে আনফোল্ডিং দ্য ট্রুথ, এবং সেখানে দেখানো হয়েছে যে কিভাবে এই গুম খুনের সঙ্গে সরাসরি শেখ হাসিনা জড়িত এবং শেখ হাসিনার নির্দেশে এই গুম খুনগুলো হয়েছে। এখন দেখুন, ভারতের এই যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, এটা সম্পূর্ণ রাজনৈতিক। এই যে বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতন সম্পূর্ণ রাজনৈতিক। কিভাবে কিভাবে আমি এগুলো বললাম, দেখেন, প্রমাণ দেখেন। এই সুখরঞ্জন বালী, তিনি একজন হিন্দু হওয়ার পরেও সে যেহেতু জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়েছে, এই কারণে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। তাকে বিএসএফ সরাসরি অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকায় কারাগারে, বিজিবি তাকে তুলে দিয়েছে বিএসএফ এর হাতে, 5 বছর জেলে ছিল। সেখান থেকে মানবাধিকার সংস্থার চাপে তাকে মুক্তি দিতে বাধ্য, নাহলে তো মুক্তি দিত না। আমার মনে হয় এখনো ভারতের কারাগারে বহু লোকজন আমরা জানি না, এবং আয়নাগর থেকে অনেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। তো এটাই হচ্ছে কথা। হিন্দু মুসলিম না, ভারত শুধু চায় বাংলাদেশে তার সেবাদাসী হাসিনাকে টিকিয়ে রাখতে, এবং হাসিনার কাছ থেকে যা চাইতো হাসিনা দিত, এইরকম একজনকে বসাতে পারলেও চলে, হাসিনা না হলেও চলবে, এটাই হচ্ছে ভারতের টার্গেট। এসব হিন্দু নির্যাতন এগুলো কিছুই না। আমি আরো উদাহরণ দিই, যেমন হাসিনার আমলে সাবেক পুলিশ প্রধান বেনজির, তিনি শত শত হিন্দুর জমি দখল করে সম্পত্তি করেছেন। ভারত একটা কথা বলেছে? বলে নাই তো। বিএনপি নেতা গয়েশ্বর রায়কে হাসিনার পুলিশের বৃদ্ধ লোকটাকে মাটিতে ফেলে পিটিয়েছে, ভারত একটা প্রতিবাদ করেছে? করে নাই তো। হাসিনার আমলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে প্রচুর জায়গায়, ভারত একটা প্রতিবাদ করেছে? করে নাই তো। আমাদের সুলতানা কামাল, যিনি তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী, শেখ হাসিনার বান্ধবীও বটে, তার স্বামী সুপ্রিয় চক্রবর্তী। এই সুপ্রিয় চক্রবর্তী একজন হিন্দু হওয়ার পরেও তাকে ভারত মেডিকেল ভিসা দেয়নি, কারণ সুপ্রিয় চক্রবর্তী এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লেখালেখি করতেন। হিন্দু হওয়ার পরেও তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি, শুধুমাত্র তিনি এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লেখালেখি করার কারণে। তাহলে এইবার দেখেন যে এই যে ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের প্রতি ভারতের কোনো দরদ নেই। ভারত চায় ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে, এবং এই আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্যই ভারত সবসময়, বিশেষ করে এই বিজেপি সরকার, সংখ্যালঘু কার্ডগুলো খুব ভালো খেলে, এবং এই হাসিনাকে পুনর্বাসন করতে, বা হাসিনা না হলেও হাসিনার মতো কাউকে পুনর্বাসন করতে, যে কিনা ভারতের সেবাদাস বা সেবাদাসী হয়ে থাকবে, তার জন্যই কিন্তু ভারতের এই ষড়যন্ত্রগুলো পর্যায়ক্রমে চলবে বলেই মনে করি। এবং এই ষড়যন্ত্রের প্রধান উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে দখল করা, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে রাখা, এবং বাংলাদেশকে তা করদ রাজ্যে পরিণত করা, এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় ভারতের একটা গোলামকে বসিয়ে রাখা। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।